আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, যাদের বাড়িতে সিওপিডি রোগী আছে তারা এই ভিডিওটা থেকে অনেকগুলো শেখার জিনিস পাবেন। তাই আমার আজকে বিনীত অনুরোধ যে ভিডিওটা শেষ পর্যন্ত কাইন্ডলি দেখবেন এবং ব্যায়ামগুলো শিখবেন। আজকে ভিডিওর বিষয়বস্তু কি না, সিওপিডিতে কি কি এক্সারসাইজ আমাদের করা উচিত বা করতেই হবে। এই সিওপিডিতে কিন্তু এক্সারসাইজের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। সে খুব মাইল্ড সিওপিডি হোক বা খুব সিভিয়ার বাজে সিওপিডি হোক। আপনারা সবাই হয়তো জানেন যে সিওপিডি একটা লাংসের রোগ। হ্যাঁ, ঠিকই জানেন, তবে হয়তো পুরোটা ঠিক নয়। কেন বলুন তো? কারণ সিওপিডি লাংসের রোগ হলেও সিওপিডি মূলত একটা সারা শরীরের রোগ। লাংসকে মূলত এফেক্ট করলেও সিওপিডির এফেক্ট আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে। সিওপিডিতে হার্ট ডিজিজের সম্ভাবনা বেড়ে যায়, সিওপিডিতে ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়, সিওপিডিতে অস্টিওপোরোসিসের সম্ভাবনা বেড়ে যায়, সিওপিডিতে নিউরোসাইকিয়াট্রি প্রবলেম হয়, মেনলি ডিপ্রেশন হয়, সিওপিডিতে লাং ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। এবং একটা খুব গুরুত্বপূর্ণ অর্গান সিওপিডিতে লাংস ছাড়াও খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। জানেন কোন সেই অর্গান? অর্গানটি হলো মাসেল। এই মাসেল খুব গুরুত্বপূর্ণভাবে ক্ষতি হয় বলেই সিওপিডিতে এক্সারসাইজের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রোল আছে। অনেক ক্ষেত্রেই আমরা বিজি প্র্যাকটিসে রুগীকে বোঝানোর সময় পাই না, কিন্তু আমরা আমাদের ডেমনস্ট্রেটরকে শিখিয়ে রাখি যে যতটা সম্ভব হয় অন্ততপক্ষে ব্যায়ামগুলো একবার বোঝানোর। এবার আসি মূল গল্পে। সিওপিডিতে কি হয় বলুন তো? সিওপিডিতে লাংসের যে শ্বাস নালীগুলো আছে না, সেই শ্বাস নালীগুলো কোলাপসড হয়ে যায়। মানে কি না, ধরুন আমরা এই নিঃশ্বাস নিচ্ছি, শ্বাস ঢুকলো, প্রশ্বাস ছাড়ছি, মানে শ্বাস ছাড়ছি, তাহলে নিঃশ্বাস হিসাবে শ্বাস নিচ্ছি এবং এক্সহেলেশনের সময় শ্বাস ছাড়ছি। সিওপিডিতে কি হয়, এই যে যখন আমরা এক্সহেল করি মানে শ্বাস ছাড়ি, তখন ওই হাওয়ার যে পাইপগুলো আছে না, সেগুলো অনেক আগেই কোলাপস করে যায়। তার ফলে কি হয় বলুন তো? যে যতটা হাওয়া আপনার শ্বাসের সাথে ঢুকছে ততটা হাওয়া কিন্তু বেরোতে পারছে না। এয়ারওয়েটা এক্সপিরেশনের সময় কোলাপস হচ্ছে। তার ফলে কি হয়, ওই হাওয়া জমে যায় লাংসের মধ্যে। দীর্ঘদিন জমতে জমতে কি হয়, লাংসগুলো বড় হয়ে যায়, এয়ার ট্র্যাপিং হয়, হাইপার ইনফ্লেশন হয় এবং আমাদের ডায়াফ্রাম মানে যে মাসেল আছে হার্ট এবং লাংস এবং উদরের মধ্যে, সেটাও কাজ করতে পারে না, সেটাও ফ্ল্যাট হয়ে যায়। তাহলে এরকম কি কোনো ম্যানুভার আছে যাতে আমরা এক্সপিরেশনটাকে মানে এক্সহেলেশনটাকে বাড়াতে পারি? এক্সহেলেশনটা বাড়ালে কি হবে না, যেটুকু হাওয়া জমে যাচ্ছিল তার অনেকটাই আমরা বের করে দিতে পারবো। তার ফলে লাংসের মধ্যে হাওয়া কম জমবে, লাংসটা কিছুটা হলেও ছোট হবে এবং ডায়াফ্রাম আবার কাজ করতে পারবে। এই রকমই একটা ব্রিদিং এক্সারসাইজ হলো পার্সড লিপ ব্রিদিং। আমি পার্সড লিপ ব্রিদিংটা আপনাদের সামনে ডেমনস্ট্রেট করব, যাতে আপনারা বাড়িতে সহজে করতে পারেন। কি করতে হবে? প্রথমে আপনাকে শ্বাস নিতে হবে। ধরুন 1 and 2, 2 সেকেন্ড শ্বাস নিলেন, একটু হোল্ড করলেন, 4 সেকেন্ড ধরে সেই শ্বাসটা ছাড়তে হবে। দেখুন আমি করে দেখাচ্ছি। আপনারা সবসময় চেয়ারে ভালো করে বসবেন, চেয়ারে হেলান দিয়ে, ব্যাক সাপোর্টওয়ালা চেয়ার ইউজ করবেন, চেয়ারে হেলান দিয়ে বসবেন, কোনো প্যানিক বা অ্যাংজাইটিতে ভুগবেন না, একদম রিল্যাক্সড ওয়েতে বসবেন। এবার আপনাকে কি করতে হবে, আপনি শ্বাস নেবেন, এবার শ্বাস ছাড়বেন,
তাহলে 1 2 শ্বাস নিলেন, একটু হোল্ড করলেন, 1 2 3 4 শ্বাস ছাড়লেন। দেখুন আমি আরেকবার করে দেখাচ্ছি। আবার একবার করে দেখাচ্ছি। এই ম্যানুভারটা আপনারা 10 বার মতো রিপিট করবেন। কি হবে না, 2 সেকেন্ডের জন্য শ্বাস নেবেন, একটু হোল্ড করবেন, 4 সেকেন্ড ধরে সেই শ্বাসটা ছাড়বেন। তাহলে আপনি আপনার এক্সপিরেশনটাকে, মানে শ্বাস ছাড়ার সময়টাকে বাড়াতে পারলেন। তার মধ্যে লাংসে যে হাওয়া জমার সম্ভাবনা ছিল সেই হাওয়াটা কিছুটা হলেও বেরিয়ে গেল। এই গেল প্রথম এক্সারসাইজ। দ্বিতীয় এক্সারসাইজটা কি, সেটাকে বলা হয় ডায়াফ্রামেটিক ব্রিদিং। তো ডায়াফ্রামটা কি? ডায়াফ্রামটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের সব থেকে অন্যতম ইম্পর্টেন্ট অদ্বিতীয় একটা মাসেল। যে মাসেলটা কোথায় থাকে? যে মাসেলটা থাকে বুক এবং এই যে পেট, আমি আরও ভালো করে দেখাই, এই যে বুক আর এই পেট এর সংযোগস্থলে। নর্মালি কি হয় বলুন তো, ডায়াফ্রামটা একটু ডোম শেপেড থাকে। ডোম শেপেড মানে এই যে ধরুন বুক আর এই আমার পেট, এই ডায়াফ্রামটা নর্মালি এরকম ডোম শেপেড থাকে। সিওপিডিতে কি হয়? সিওপিডিতে বললাম ওই যে হাওয়া ঢুকে 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 লাংসগুলো বড় হয়ে যায়, তার ফলে কি হয়, সিওপিডিতে ডায়াফ্রামটা একটু ফ্ল্যাট হয়ে যায়। নর্মালি কি থাকে, এরকম ডোম শেপেড থাকে। আমরা শ্বাস নিলে ডায়াফ্রাম নিচের দিকে নামে এবং শ্বাস ছাড়লে ডায়াফ্রাম উপর দিকে উঠে আসে। তাহলে ডায়াফ্রামের কাজ করতে সুবিধা হয় নর্মাল লাংসে। কিন্তু সিওপিডিতে কি হয়, সিওপিডিতে অলরেডি ডায়াফ্রামটা একটু ফ্ল্যাট থাকে এবং শ্বাস নিলে সেটা আরও ফ্ল্যাট হয়ে যায় এবং শ্বাস ছাড়ার পরেও ডায়াফ্রামটা কিছুটা হলেও ওই ফ্ল্যাট শেপই থেকে যায়, পুরো ডোম শেপড হতে পারে না। তার ফলে ডায়াফ্রামের যে অ্যাকচুয়াল কাজ সেটা করতে পারে না। তখন লাংস কি করে, যেহেতু ডায়াফ্রাম কাজ করতে পারছে না, সেই জন্য কি করে, এক্সট্রা মাসেলকে কাজে লাগায়। এই এক্সট্রা মাসেলগুলো আমাদের বুকে আছে, এখানে আছে, স্টার্নোক্লিডোমাস্টয়েড আছে, সেগুলোকে বেশিভাবে কাজ করিয়ে ওই ডায়াফ্রামের ঘাটতিটা মেটানোর চেষ্টা করে। সেই মাসেলগুলোকে বলা হয় অ্যাক্সেসরি মাসেল। তাহলে সেই মাসেলগুলো যখন কাজ করে তখন আমরা কিভাবে শ্বাস নেব? এই দেখুন, এই যে মাসেলগুলো কাজ করছে, তাহলে ওই মাসেলগুলো বেশি কাজ করার দরুন আপনি অটোমেটিক্যালি হাঁপাবেন। ডায়াফ্রামটাকে ঠিকমতো কাজ করতে পারে না বলে বডি কম্পেনসেট করে ওই অ্যাক্সেসরি মাসেলগুলোকে কাজ করানোর মাধ্যমে। স্বভাবতই কি হয়, শ্বাসকষ্ট বেশি হয়। এবার প্রত্যেকটা মাসেলেরই যেমন এক্সারসাইজ আছে, যেমন ধরুন আপনি এই বাইসেপসের জন্য এক্সারসাইজ করেন, ট্রাইসেপসের জন্য এক্সারসাইজ করেন, যারা জিমে যান তারা তো জানেন যে প্রত্যেকটা মাসেলের জন্যই এক্সারসাইজ আছে। সেরকম ডায়াফ্রামের জন্য এক্সারসাইজ আছে, সেইটাকেই বলা হয় ডায়াফ্রামেটিক ব্রিদিং। তো এই ডায়াফ্রামেটিক এক্সারসাইজটা কিভাবে করে সেটা আমি একটু করে দেখাবো। শুনুন, আপনার বাঁ হাতটা আপনি বুকের উপর রাখবেন, ডান হাতটা পেটের উপর রাখবেন, ঠিক আছে? এবার আমরা যখন শ্বাস নিচ্ছি তখন কি হচ্ছে না, বুকটা বড় হচ্ছে, তার ফলে কি হবে, ডায়াফ্রাম নিচের দিকে নেমে আসবে। নিচের দিকে নেমে এলে কি হবে, পেট বা উদর বাইরের দিকে বেরিয়ে আসবে। আপনি দেখতে পাবেন পেট বা উদর বাইরের দিকে বেরিয়ে আসছে। আর আপনি যখন শ্বাস ছাড়ছেন কি হচ্ছে, ডায়াফ্রাম আবার উপরে উঠে যাচ্ছে এবং পেট বা উদর ঢুকে যাচ্ছে। সুতরাং আপনাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার ভঙ্গিটা এমন হতে হবে যাতে পেটের উপর নিচে ব্যাপারটা আপনি ভালো বুঝতে পারেন। আপনি শ্বাস প্রশ্বাসের সাথে পেটের উপর নিচটাকে যতভাবে ভালোভাবে করতে পারবেন, তত কিন্তু ডায়াফ্রামটা ভালো কাজ করতে পারবে। আমি করে দেখাই, দেখুন আপনারা এই যে শ্বাস নেবেন,
শ্বাস নিলেন, দেখুন হাত উপরে এলো, পেটের হাতটা, এবার ছাড়বেন, ঢুকে যাচ্ছে। আর একটা ভাবেও আপনি ভালো করে দেখতে পারেন, যদি আপনি ধরুন এরকম করে বসলেন, ঠিক আছে, এবার দেখুন বড় শ্বাস নিন, আপনি দেখতে পাচ্ছেন আমার আঙুলের একটা মুভমেন্ট হলো। এর মাধ্যমে আপনি ফিল করতে পারবেন যে আপনার ডায়াফ্রাম কাজ করছে। তাহলে এই ব্যায়ামটার মাধ্যমেও ডায়াফ্রামকে কাজ করা যায় এবং ডায়াফ্রামকে কাজ করানো যায় রাদার, এবং ডায়াফ্রামকে কিছুটা হলেও শক্তিশালী বা মজবুত করা যায়। সেটা কিন্তু পরোক্ষভাবে সিওপিডি পেশেন্টদের শ্বাসকষ্ট কমাতে হেল্প করবে। আর একটা এক্সারসাইজও আছে, তবে এই এক্সারসাইজটা সবসময় করার দরকার হয় না, সেটাকে বলা হয় হাফ কাফিং। হ্যাঁ, সাধারণত ধরুন কোনো সিওপিডি পেশেন্টের হঠাৎ করে বুকে খুব কফ জমে গেল, তখন আমরা হাফ কাফিং বা হাফিং করতে বলি। সেটা আমি একটু করে দেখাচ্ছি কীরকম। প্রথমে আপনি একটা পার্সলি ব্রিদিং ছাড়বেন, তারপর বুক ভরে শ্বাস নেবেন, তারপর মাথার থুতনিটাকে উপরে করবেন, দিয়ে কাশি দেবেন। ঠিক আছে, তাহলে প্রথমে পার্সলি ব্রিদিং করে শ্বাস ছাড়বেন, তারপর শ্বাস নেবেন, তারপর চিনটাকে একটু উপরে তুলবেন, দিয়ে করে কাশবেন, এরকম কেশে কেশে এক্সপিরেশন করবেন। তাহলে আপনার কাশির সাথে কফটাও বেরিয়ে আসতে সহজ হবে। তো এইগুলোই হচ্ছে মূলত এক্সারসাইজ। নর্মাল সিওপিডি পেশেন্টদের আপনারা মূলত দুটো এক্সারসাইজ করবেন, একটা হচ্ছে পার্সলি ব্রিদিং, আর একটা হচ্ছে ডায়াফ্রামেটিক ব্রিদিং। আপনি সহজ অবস্থায় শান্তভাবে, অ্যাংজাইটি প্যানিকড না হয়ে, পেছনে সাপোর্ট দেওয়া কোনো চেয়ারে পিঠ ঠেকিয়ে বসিয়ে পার্সলি ব্রিদিং করবেন। কীরকম? যতক্ষণ নিঃশ্বাস নেবেন তার ডাবল শ্বাস ছাড়বেন। 2 সেকেন্ড নিঃশ্বাস নেবেন, 4 সেকেন্ড শ্বাস ছাড়বেন। তারপরে কি করবেন? ডায়াফ্রামেটিক ব্রিদিং করবেন। একটা হাত বুকে রাখবেন, একটা হাত উদরের উপরে রাখবেন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পেটটা ঢুকে যায়। আপনাকে পেটের মুভমেন্টটা খেয়াল করতে হবে। পেটের মুভমেন্টটা ভালো করতে পারলে তবেই কিন্তু ডায়াফ্রামের মুভমেন্টটাও ভালো হবে, তাতে ডায়াফ্রাম শক্তিশালী হবে এবং আপনার সিওপিডি পেশেন্টের শ্বাসকষ্ট কিছুটা হলেও কমবে। এছাড়াও ধরুন ডেলি ওয়াকিং, আপনি হাঁটবেন প্রতিদিন। যদি আপনি আধ ঘন্টা একটানা হাঁটতে না পারেন, আমি আমার পেশেন্টদের বলি যে হাঁটুন, 5 মিনিট হাঁটুন, যতটা পারেন হাঁটুন, বসুন, আবার 5 মিনিট পর হাঁটুন, সারাদিনে আধ ঘন্টা অন্তত হাঁটুন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনো ফিজিওথেরাপিস্টের কাছে গেলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনি করতে পারেন, কারণ ধরুন পায়ের মাসেলগুলো কিন্তু সিওপিডিতে অনেকটাই অ্যাফেক্টেড হয়, তাদের ওয়েস্টিং হয়, কারণ সিওপিডি বেসিক্যালি একটা ক্যাটাবলিক ডিজিজ, প্রচুর প্রোটিন লস হয়, হাত পা সরু হয়ে যায়। সুতরাং হাত পায়ের ব্যায়ামও করা উচিত। আপনি যদি সাইকেল চালাতে পারেন, গ্রামের দিকে আপনি সাইকেল চালান। অনেক সিওপিডি পেশেন্টের বাড়ির মেয়ে ছেলে এসে আমাকে বলে যে স্যার বাবা এত সাহস বেড়ে যাচ্ছে, সাইকেল চালাচ্ছে। ওটা ডিসকারেজ করবেন না, বলুন সাইকেল চলুক। যদি 15 মিনিট 20 মিনিট সাইকেল চালাতে পারে খুব ভালো, পায়ের মাসেলের ভালো ব্যায়াম হয়, বুকের মাসেলেরও ব্যায়াম হয়, কিছুটা হলেও ব্রিদিং এক্সারসাইজ হয়। সিওপিডি পেশেন্টকে কোনো কিছুতেই ডিসকারেজ করবেন না, একমাত্র সিগারেট খাওয়া ছাড়া। ইনহেলার নিতেও এনকারেজ করবেন, ইনহেলার নেওয়ার টেকনিকটাও ভালো করে বুঝিয়ে দেবেন। ডাক্তারখানা যখন আসবেন ইনহেলার সঙ্গে আনবেন, ডাক্তারবাবু ইনহেলার চেক করে আবার বুঝিয়ে দেবেন, এবং মনের জোর হারাবেন না। সিওপিডি পেশেন্টদের আর একটা বড় অসুখ কি জানেন? তারা ডিপ্রেশনে ভোগে কম বেশি। তারা ভাবে আমাদের জীবনটাই ইনহেলারে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। সুতরাং তাদেরকে সমস্ত সামাজিক কাজকর্ম করতে উৎসাহিত করবেন, তারা যাতে মনের দিক থেকেও খুব ভালো থাকে।
কোনো সিওপিডি পেশেন্টকেই আইসোলেট করবেন না, তাদের খাবার নিউট্রিশনের প্রতিও যত্নবান হবেন। আশা করি ভিডিওটা কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি একটু শেয়ার করবেন।